আচ্ছা শোনো, খেয়াল করো, ঠিক আছে? আমি তোমার রেকর্ডটা এখন করছিলাম প্রায় ০.৫ ঘন্টা। কিন্তু বাই এনি চান্স আমি রেকর্ডিংটা অফ করছিলাম, মানে অন করতে ভুলে গেছিলাম। তো যার কারণে রেকর্ডটা হয়নি, আবার করতে হচ্ছে। আচ্ছা যাই হোক, আমাদের প্রথম অধ্যায়টা দেখো। তো প্রথম অধ্যায়ের নাম কি? স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ, তাই না? তো স্বাভাবিক সংখ্যা কাকে বলা হয়? এই ০ থেকে ৯ পর্যন্ত যে সংখ্যাগুলো থাকে এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। সরি, ০ না, ১ থেকে ৯, ঠিক আছে? ১ থেকে ৯ এই সংখ্যাগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। ইংরেজিতে কি বলা হয়? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল কি? NATURAL। ন্যাচারাল মানে স্বাভাবিক বা প্রাকৃতিক, ঠিক আছে? আর সংখ্যা মানে কি? সংখ্যা ইংরেজি হচ্ছে নাম্বার, NUMBER, ঠিক আছে? এটা হচ্ছে সংখ্যার ইংরেজি। তারপরে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, তো ভগ্নাংশ কিন্তু আমরা পড়ছি, ঠিক আছে? যেগুলো হচ্ছে হরলব থাকবে ওগুলো হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে? মানে যে সংখ্যাগুলো দশমিক থাকে মূলত ওইগুলাই হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা কোনগুলো? যেগুলোতে কোনো দশমিক থাকবে না, ঠিক আছে? ১ থেকে শুরু করে তুমি যত বড় সংখ্যা লিখবা কোনো দশমিক থাকবে না, ওইগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা আমরা একটু দেখি সংখ্যার উৎপত্তি আসলে হইছে কিভাবে? দেখো, আদিমকালে যখন মানুষ ছিল তখন খুব কম সংখ্যক মানুষ ছিল। তখন তারা কিভাবে হিসাব করত? যে মনে করো এভাবে টেলি চিহ্ন দিয়ে তোমাকে দেখাইছিলাম না? তো টেলি দিয়ে এরা হচ্ছে যে কোনো কিছু একটা মনে রাখতো, ঠিক আছে? বা কোনো কিছু কতগুলা সংখ্যা হইছে, কি হইছে এগুলো এভাবে মনে রাখতো। তো তারা হচ্ছে এরপরে রোমান সংখ্যা আবিষ্কার করছে, ঠিক আছে? রোমান সংখ্যা। তো রোমান সংখ্যা আবিষ্কার করার পরেও দেখতেছে না খুব একটা, মনে করো বেশি কিছু গণনা করতে পারতেছে না। তখন তারা চিন্তা করলো যে আমরা অন্য কোনো সংখ্যা পদ্ধতি ব্যবহার করব। তখন তারা কি করছে? এই প্রতীকগুলা ব্যবহার করে তখন হিসাব করছিল, ঠিক আছে? এইজন্য এই সংখ্যাগুলো দিয়ে আমরা হিসাব করি আরকি, ঠিক আছে? তো এই সংখ্যাগুলোর মান ওরাই নির্ধারণ করে দিছে। আচ্ছা, তো এটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ০ থেকে এই যে সরি ১ থেকে শুরু করে যেকোনো বড় যেকোনো সংখ্যা, মনে করো ১,০০,০০০, ১,০০,০০,০০,০০,০০ যতই দাও, এটা কি একটা স্বাভাবিক সংখ্যা না? ওর কোনো দশমিক আছে? দশমিক না থাকা মানে কি? ও স্বাভাবিক সংখ্যা। আর মাইনাস থাকতে পারবে না। বুঝতে পারছো? আচ্ছা, তো অধ্যায় শেষে আমরা কি শিখতে পারবো? দেখো এখানে কি বলছে? অঙ্ক পাতনের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গঠন করতে পারবে। আচ্ছা, এই যে ১ থেকে ৯ পর্যন্ত দেখো, ১ না, ০ থেকে ৯ এগুলা কি? ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এই ১০ টা সংখ্যা দিয়ে আমরা চাইলে পৃথিবীর যেকোনো সংখ্যা গঠন করতে পারি। যত বড় যত ছোট হোক, সব সংখ্যা আমরা গঠন করতে পারি। আচ্ছা, এই সংখ্যাগুলো যদি পাশাপাশি বসিয়ে তুমি দেখো, এই ০ থেকে ৯ পর্যন্ত এই ১০ টা সংখ্যাকে তুমি চাইলে পাশাপাশি বসিয়ে, মানে চাইলে অন্য একটা সংখ্যা তৈরি করতে পারবা না? মনে করো আমি ১ এবং ০ দিয়ে ১, ০ দিয়ে আমি ১০ তৈরি করছি, তাই না? তার মানে এটা একটা নতুন একটা মান পাইছি। এই যে নতুন একটা মান সৃষ্টি করা এই সংখ্যা, এই গঠনটাকে বলা হয় অঙ্কপাতন, ঠিক আছে? ২ বা ততোধিক বা একটা সংখ্যা দিয়েও যদি নতুন একটা সংখ্যা তৈরি করো তখন সেটাকে বলা হয় কি? অঙ্কপাতন, ঠিক আছে? আচ্ছা, এখানে ১ থেকে ৯ যেগুলা বলতেছি এগুলাকে বলা হয় সার্থক অঙ্ক। কেন সার্থক অঙ্ক? কারণ এগুলোর একটা নিজস্ব মান আছে, ঠিক আছে? ১ এর মান কি? ১। তোমাকে ১ মানে বলা মানে কি? ৳১, ৳১ পয়সা, ৳১ জিনিস বলতে পারো। কিন্তু ০ মানে কি? কিছু আছে? নাই। ০ মানে কিছু নেই। সেজন্য এই ১ থেকে ৯ বলা হয় সার্থক সংখ্যা আর ০ কে বলা হয় ০। বুঝছো? আচ্ছা, তো এখানে অঙ্কপাতন জিনিসটা কি আশা করি বুঝতে পারছো? মনে করো এই যে কোনো কিছু দিয়ে এই যে অঙ্কগুলা দিয়ে কোনো একটা সংখ্যা লেখার ঘটনাকে বলা হয় অঙ্কপাতন, ঠিক আছে? মানে ২ মনে করো আমি এভাবে একটা লিখলাম। এটা কি? অঙ্কপাতন। ২, ৩, ৫ দিয়ে আমি অঙ্কপাতন করছি যে একটা নতুন সংখ্যা লিখছি। এই সংখ্যা লেখার ঘটনাটাকে বলা হয় কি? অঙ্কপাতন। বুঝতে পারছো? এগুলো একটু এখানে রিডিং পড়লে বুঝতে পারবে। আর সার্থক অঙ্ক ০ কেন বলা হয় এগুলো তো অলরেডি আমরা পড়ে নিচ্ছি, ঠিক আছে? দেখো, উম দেখো কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলা হয়। এই যে ১ থেকে এই সংখ্যাগুলাকে কি বলা হয়? প্রত্যেকটাকে কি বলা হয়? একটা অঙ্ক বলা হয়। এই অঙ্কগুলা দিয়ে যখন আমরা নতুন কোনো শব্দ বানাবো ওইটাকে বলা হয় সংখ্যা বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো, আচ্ছা, পাশাপাশি দেখো এখানে কয়েকটি সংখ্যা আমরা যদি পাশাপাশি বসাই, মনে করো সাপোজ ২, ৩, ৫। আর এখানে আরেকটা জিনিস আছে হচ্ছে দশম, উত্তরোত্তর ১০ গুণ, উম আচ্ছা, কোনো একটা সংখ্যা মনে করো ৩, ৫, ৩। আচ্ছা, এখানে ১০ গুণোত্তর রীতি আছে দেখো। ১০ ভিত্তিক দেখো, এটা একটু পড়ো। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। অঙ্কপাতনে ১০ টা প্রতীকই ব্যবহার করা হয় এবং ১০ ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে কি বলা হয়? দশমিক বা ১০ গুণোত্তর রীতি বলা হয়। ১০ ভিত্তিক মানে দেখো, কোনো একটা সংখ্যার পরে পাশের সংখ্যার মান, মানে স্থানীয় মানের মধ্যে কত ১০ গুণ করে বৃদ্ধি পায়। দেখো, ওর স্থানীয় মান কত? ৩ গুণ ১, তাই না? ওর স্থানীয় মান কত? ৫ গুণ ১০। দেখো, ওর স্থানীয় মান যখন লিখছো তখন তার সাথে কত? তুমি ১ গুণ করছো, কিন্তু এর পরের ডান দিকের সংখ্যাটা কি লিখছো? এর যা মান থাকবে তার সাথে কত গুণ করছি? আমরা ১০ গুণ করছি। তার মানে এর চেয়ে ও কত? ১০ গুণ বৃদ্ধি পাইছে।
দেখো এই ৩ এর স্থানীয় মান কত? ৩ গুণ ১০০ তার মানে কত? ৩০০। ওর স্থানীয় মান ৩০০ তো এটাকে আমরা ৩ গুণ ১০০ লিখতে পারি। তার মানে দেখো ওর চেয়ে ও আবার ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। প্রথমে এককের চেয়ে দশক ১০ গুণ বৃদ্ধি পেয়েছে, দশকের চেয়ে শতক ১০ গুণ বৃদ্ধি। তার মানে প্রত্যেকবার যতই ডান দিকে যাবা ১০ গুণ করে বৃদ্ধি পাবে, তাই না? সেজন্য এই যে এই সংখ্যা লেখার পদ্ধতিটাকে বলা হয় কি ১০ গুণোত্তর রীতি। মানে প্রত্যেকবার মানে তুমি হচ্ছে ডান দিকে গেলে ১০ গুণ করে মানে ওই স্থানীয় মানটা বৃদ্ধি পাবে। বুঝতে পারছো? এখন মনে করো হাজারের ঘরে আমি দিলাম, হাজারের ঘরে কোনো একটা সংখ্যা দিলাম, তাহলে কি হবে? তখন মনে করো ৪ দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে ওর মান কত হবে? ৪ গুণ ১০০০, তাই না? তার মানে দেখো শতকের চেয়ে আবার এখানে ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। তার মানে প্রত্যেকবার হচ্ছে যতই ডান দিকে যাচ্ছ 10 গুণ করে বৃদ্ধি পাচ্ছে। সেজন্য এই সংখ্যাটার লেখার নিয়মটাকে কি বলা হয় আমার? ১০ গুণোত্তর রীতি বলা হয়। বুঝতে পারছো? আচ্ছা দেখো, এই যে এখানে প্রত্যেকটা আমরা যে সংখ্যাগুলো লিখতেছি প্রত্যেকের নিজস্ব, নিজস্ব মান আছে না? এই যে মনে করো ২৩ যদি লিখি আমি, সাপোজ অনেক ছোট একটা সংখ্যা লিখলাম ২৩। তো ২৩ এর এই যে ৩ এর একটি স্থানীয় মান আছে ৩, ওর একটি স্থানীয় মান আছে কত? ২০, তাই না? তার মানে এরপরে মনে করো এখানে আরেকটা সংখ্যা দিলাম, মনে করো এখানে দিলাম ৫, ৩ দিনে এটা হচ্ছে ৫, ঠিক আছে? তার মানে ওর একটি স্থানীয় মান আছে কত? ৫ গুণ ১০০ সমান ৫০০। তার মানে এই যে প্রত্যেকটা অঙ্ক আমি যদিও একটা সংখ্যাতে লিখতেছি কিন্তু তাদের একটা নিজস্ব স্থানীয় মান আছে না? সেটাকে বলা হয় স্বকীয় মান বা নিজেদের মান, ঠিক আছে? এর স্থানীয় মান ৩, এর স্থানীয় মান ২০, এর স্থানীয় মান ৫০০, ঠিক আছে? এখন দেখো এই সংখ্যাগুলাকে, এই যে তাদের নিজস্ব মানগুলাকে যদি আমরা যোগ করি বা স্থানীয় মান আকারে লিখে যদি যোগ করি, তাহলে তাদের মানের কোনো পরিবর্তন হয়? ৫০০ যোগ ২০ যোগ ৩ সমান কত? ৫০০ থাকে না? কোনো মানের কি পরিবর্তন হয়? তাদের মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? তো এটাই এখানে বলছে যে একটু দেখবা। দেখো, সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে তার স্থানীয় মান বলা হয়। দেখো, তার অবস্থানের জন্য, তার মানে ও এই অবস্থায় আছে বিধায় ওর মান কত? ৩। ও এই অবস্থায় আছে বিধায় কত? ওর মান ২০। তার মানে এর অবস্থানের জন্য, এই অবস্থায় থাকার কারণে ওর মান কত? ২০। এজন্য এই ২ এর স্থানীয় মান কত? ২০, ঠিক আছে? ৩ যদি থাকতো এখানে, তাহলে এর এই অবস্থানে ও যদি এখানে না থেকে এখানে আসে, ওর মান কিন্তু ৩ হয়ে গেছে। কিন্তু এখানে থাকার কারণে ওর মান কত হয়ে গেছে? ৩০০, তাই না? তার মানে এটা হচ্ছে ৩ এর স্থানীয় মান। ৩০০ টা হচ্ছে ৩ এর স্থানীয় মান। এটা হচ্ছে স্থানীয় মান, বুঝতে পারছো? আর এই স্থানীয় মানগুলোকে আমরা যদি নিজস্বভাবে এই আলাদাভাবে যোগ করে দেই, তাহলে কি ওর মানের কোনো পরিবর্তন হয়? হয় না, ঠিক আছে? ৩০০ যোগ ২০ যোগ ৩ যোগ হলে তুমি ৩২৩ পাবা। বুঝতে পারছো? সেটাকে হচ্ছে বলা হয় তার নিজস্ব বা স্বকীয় মান একই তাকে, এই যে এখানে যেটা বলা হয়েছে। এই যে দেখছো? আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয় কিন্তু তার নিজস্ব বা স্বকীয় মান একই থাকে। বুঝতে পারছো? আচ্ছা। হুম। আচ্ছা, এখানে দেখো এরপর হচ্ছে দেশীয় সংখ্যাপটন রীতি। এরপর আরেকটা জিনিস কি এখানে দেখো, মনে করো আমরা কোনো একটা সংখ্যা ৩, ৩, ২ লিখলাম। এই যে স্থানীয় মান মনে করো এখানে আছে ৫। এই ৫ কে যদি আমি এখানে লিখি তাহলে ওর মান কত হয়ে যাবে? ৫০ হয়ে যাবে না? দেখো তখন ও ৫ যদি ৩ এর ঘরে চলে আসে তখন কি? ওর স্থানীয় মান ৫০, আর যদি ৩ যদি এই যে শতকের ঘরে চলে আসে তখন ওর স্থানীয় মান কত? ৩০০। মানে তার নিজের এই যে ৩ এর মানের কোনো পরিবর্তন হয়নি কিন্তু তার স্থানীয় মানে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তার মানে স্থান পরিবর্তন করার ফলে একটা সংখ্যার মধ্যে অবস্থানে যদি তুমি পরিবর্তন করো তাহলে তোমার স্থানীয় মানের মধ্যে ব্যাসকম হবে। কিন্তু ওই যে সংখ্যা কিন্তু একই থাকবে। বুঝতে পারছো? তার মানে স্থানীয় মানে পরিবর্তন হবে। সরি, সংখ্যায় সেম থাকবে না, অঙ্ক একই থাকবে আরকি। ঠিক আছে? ৫, ৫ই আছে, ৩, ৩ই আছে। আচ্ছা, দেশীয় সংখ্যা পঠন রীতি। দেশীয় সংখ্যা পঠন মানে আমাদের দেশে কিভাবে আমরা সংখ্যা পড়ি বা লিখি সেই রীতিটাকে বা নিয়মটাকে বলা হয় রীতি। ঠিক আছে? রীতি মানে নিয়ম। সেটাকে বলা হয় দেশীয় সংখ্যা পঠন রীতি। মানে দেশে কিভাবে আমরা সংখ্যা গণনা করি। আচ্ছা দেখো, আমরা যে সংখ্যা গণনা করি, কিভাবে সংখ্যা গণনা করি? মনে করো এই যে এরকম একটা সংখ্যা লিখলাম ৩,০০,০০,৫,৬। এটাকে আমরা কত বলি? এখানে দেখো ৪ টা শূন্য, এখানে হচ্ছে ৫, ৬ আর এখানে ৩। তাহলে কত বলবো আমরা? দেখো, এখান থেকে ৩ টা শূন্য দিই, ৩০,৫৬,০০০, তাই না? তো এটা আমরা ৫৬ এটা কীভাবে বলতেছি দেখো। এটা বলে যে আমরা, এটা একটা নিয়ম আছে। এই যে শেষ থেকে আমরা বাম থেকে ৩ ঘর পরে কমা দিব। ৩ ঘর প্রথমটাতে ৩ ঘর। তারপর থেকে আমরা ২ ঘর পর, পর কমা দিব। এই ২ ঘর পরে কমা দিচ্ছি। ঠিক আছে? এখানে তার কোনো সংখ্যা নাই। তাহলে ২ ঘর পরে কমা দেওয়ার দরকার। এখানে মনে করো আরো একটা সংখ্যা লিখে দিলাম আমি ১। তাহলে এই যে ২ ঘর পরে কমা দিব। এই যে ২ ঘর পরে ২ বার কমা দেওয়ার পরে এদিকে যা সংখ্যা থাকবে এগুলো তো আর কমা দেওয়ার দরকার নেই। এখন দেখো কত? ৩০,০০,০০০, তাই না? দেখো আমাদের এই যে সংখ্যার নিয়ম আছে এখানে। এই সংখ্যার স্থানীয় মান কত? এটাকে বলা হয় একক। এরপর এটাকে বলা হয় কি দশক, কারণ এর সাথে ১০ গুণ বৃদ্ধি পায়। এরপর হচ্ছে এটাকে বলা হয় শতক, কারণ এর সাথে ১০০ গুণ, মানে ওর স্থানীয় মান যদি ২ থাকে তাহলে ওর সাথে কত? ১০০ গুণ ১০০ গুণ হয় না? সেজন্য বলা হয় এটাকে শতক। এরপর বলা হয় অযুত। অযুতের সাথে কত? না সরি, হাজার। ঠিক আছে? হাজারের সাথে কত হয়?
1000 গুণ হয়। এবার হাজারের পরের সংখ্যাটাকে কি বলা হয়? অযুত বলা হয়। অযুতের সাথে 10,000 গুণ হয়, ঠিক আছে? আর হচ্ছে এরপর হচ্ছে লক্ষ, এরপর নিযুত, এরপর হচ্ছে কোটি, ঠিক আছে? এই যে হাজার এবং অযুত এই ২ টা সংখ্যাকে মিলে আমরা একসাথে হাজার বলি। মনে করো ৩ ৮ এখানে হচ্ছে ৮,০০০ আর এখানে হচ্ছে অযুতে ৩ আছে। তাহলে এটাকে আমরা একসাথে কি বলি? ৩৮,০০০। বুঝতে পারছো? হাজার আর অযুত একসাথে হচ্ছে হাজার হিসেবে লিখি। আর এরপর হচ্ছে নিযুত এবং লক্ষ। মনে করো আমি নিযুতের ঘরে আছে হচ্ছে ২ আর হচ্ছে লক্ষের ঘরে আছে ৫। তাহলে দেখো প্রথমে লক্ষ তারপর হচ্ছে নিযুত। নিযুতের ঘরে কত আছে? ২ আর লক্ষের ঘরে ৫। তাহলে এটাকে আমরা একসাথে কি বলি? ২৫ লক্ষ, ঠিক আছে? এরপরে মনে করো কোটির ঘরে মনে করো ২ ৪ ৫ আছে। আচ্ছা ২ ৪ ৫। তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা কি ২ লক্ষ ৪ এভাবে বলি? না, কোটি যা থাকবে ওই সংখ্যাটা সম্পূর্ণ বলে দিব। ২৪৫ কোটি। এখন যদি এর সাথে আরো যদি ২ টা শূন্য দেয় তাহলে কত লিখব? ২৪,৫০০ কোটি। এরপরে বাকি সংখ্যা যেগুলো থাকবে ওইগুলো আমরা বলে দিব, ঠিক আছে? তো এই যে এইভাবে সংখ্যা যে আমরা পড়ি সেই নিয়মটাকে বলা হয় দেশীয় সংখ্যা পঠন রীতি। তো এইটা আমি কি বলছি? দেখো যেই কোনো একটা সংখ্যা মনে করো তোমাকে দিল ২ ৪ ২ ৭ ৮ ৬ ৫ ৪ ৩ ২। তাহলে কি করতে হবে আমাদের? প্রথমে এই যে বাম দিক থেকে ৩ ঘরের পরে দশম এই যে কমা দিতে হবে, তারপরে ২ ঘর পরে কমা দিতে হবে, তারপরে 2 ঘর পরে কমা দিতে হবে, এরপরে আর কমা দেওয়ার দরকার নেই। তাহলে আমরা কীভাবে পড়ব? এখানে যত থাকবে তত কোটি, তার মানে এখানে আর কোনো সংখ্যা নাই, ২ আছে ২ কোটি। এরপরে ২ টা সংখ্যা যত থাকবে তত মান, ঠিক আছে? ৪৮ এখানে ৪৮ আছে তার মানে ৪৮ লক্ষ, ঠিক আছে? এরপরে ২ টা সংখ্যা হাজার, ঠিক আছে? ৬৫,০০০। এরপর হচ্ছে ৪৩২, ঠিক আছে? এটা আমরা এভাবে পড়ব। বুঝতে পারছো? তাহলে এখানে যদি মনে করো ৪৮ না দিই, এখানে মনে করো ৪০ দিয়ে দিল। এই যে এই ২ টা করে। তাহলে কত করব? ২,৪০,৬৫,৪৩২। বুঝতে পারছো? এখানে ৪৩২ না দিয়ে যদি ২৩২ দেয় তাহলে ২৩২। বুঝতে পারছো? যে সংখ্যাটা দিবে এভাবে তোমাকে হচ্ছে কমা দিয়ে ওইভাবে পড়বা, ঠিক আছে? কোটির ঘরে যেগুলো থাকবে তুমি এই যে এদিক থেকে গুনবা। যে কোটির ঘরে যত আছে তত বলে দিবা। ঠিক আছে? এখানে মনে করো ২ দিলাম, আরেকটা ২ দিলাম। তার মানে ২২২ কোটি। এই যে ৪৮,৬৫,৪৩২। আর যদি ৪০ থাকে তাহলে ৪০,৬৫,৪৩২। বুঝতে পারছো? এভাবে হচ্ছে সংখ্যা পড়তে হয়। তো এই সংখ্যাটাকে কথায় লিখতে পারবা না? ২২২ কোটি ৪৫ লক্ষ যেটা থাকে ওইটা। তো এখানে দেখো এই যে এই জিনিসটা ওইটা আমি যেটা বলছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এই জিনিসটা এখানে বলছে। দেখো ১ মনে করো আমি একটা সংখ্যা লিখলাম ১ ২ ৫ ৬ ৭ ৪ ৩ ২। তাহলে প্রথম কটা কত? একক, এরপরটা হচ্ছে দশক, এরপরে শতক, এরপর হচ্ছে হাজার, এরপর অযুত, এরপর হচ্ছে লক্ষ, এরপর হচ্ছে নিযুত, এরপর হচ্ছে কোটি। ঠিক আছে? অযুত এবং লক্ষ এই যে দেখো এই লক্ষ এবং নিযুত এই দুইটাকে মিলে আমরা কি বলি? লক্ষ বলি। ঠিক আছে? অযুত এবং হাজার এই দুইটাকে মিলে আমরা হাজার বলি। আর এগুলো শতক, দশক এগুলো ঠিক আছে। এরপর এদিকে অষ্টমের থেকে মানে এরপরে যত সংখ্যা থাকবে এগুলো সবগুলো কি? কোটি বলবো। ঠিক আছে? আর কমা দেওয়ার নিয়মটা কি বলছি? এই যে বাম দিক থেকে আমরা ৩ ঘর পরে কমা দিব। ৩ ঘরের পরে হচ্ছে আমরা ২ ঘর পরে কমা দিব। এরপর ২ ঘর, এরপর হচ্ছে বাকি এদিকে যতগুলো থাকবে সেগুলো রেখে দিব। বুঝতে পারছো? তো এটা হচ্ছে দেশীয় সংখ্যা পঠন রীতি। আচ্ছা এরপরে দেখো এককের করে অঙ্কগুলো কত আচ্ছা জাস্ট এইগুলো এই যে যা এতক্ষণ বলছি ওই জিনিসগুলো একটু পড়ে নিবা। ঠিক আছে? এখানে নতুন কিছু নাই, শুধু পড়ার জন্য কমা ব্যবহার করতে। যদি মনে করো তোমাকে এভাবে একটা বলে দিয়েছে ৫ ৭ ৬ ৮ ৯, তো এটা যদি তুমি সঠিকভাবে পড়তে চাও তাহলে তুমি কমা ব্যবহার করবে। ঠিক আছে? আমরা কমা ৩ ঘরের পরে যতগুলো থাকবে ২ ঘর পরে ২ ঘর আমরা জানি কি হাজার। ঠিক আছে? তার মানে এখানে ৫৭ আছে মানে কি ৫৭,০০০। এরপর এটা কত? ৬৮৯। ঠিক আছে? এরপর মনে করো এদিকে আরও ২ টা সংখ্যা দিয়ে দিল। তাহলে তুমি এই যে ২ ঘর পরে কমা দিলা, তার মানে কমার পরে এই যে এই 2 ঘরের পরে কমা মানে কি? এগুলা লক্ষ। ঠিক আছে? তার মানে এটা কত? ২৫ আছে তার মানে আমি বলে দিব ২৫,৫৭,৬৯৯। ঠিক আছে? এই যে কমা ব্যবহার করলে তুমি সংখ্যা সহজে পড়তে পারবা। এটাই বলছে। আচ্ছা। তো এখানে একটা আমাদের কাজ দিচ্ছে কি বলছে? এই সংখ্যাটাতে এই যে এখানে একটা সংখ্যা দেওয়া হইছে। এখানে একটা সংখ্যা, এই সংখ্যাটাতে কি বলছে? কমা বসাইতে বলছে। কমা বসিয়ে কথায় লিখতে বলছে, তাই না? আচ্ছা। তো কমা বসাবো কিভাবে? আমি বলে দিচ্ছি অলরেডি যে আমরা বাম দিক থেকে হিসাব করব। প্রথমে ৩ ঘর পরে কমা বসাবো। ঠিক আছে? এই যে ৩ ঘর পরে কমা বসাইলাম। এই যে এটা হচ্ছে এই যে এই জায়গায় হবে। ঠিক আছে? মনে করো আমি আর একটু ক্লোজলি যদি নিয়ে আসি, এই যে ৩ এর পরে কমাটা হবে। ঠিক আছে? এরপরে হচ্ছে ২ ঘর পরে কমা, এরপরে ২ ঘর পরে কমা। তাহলে এটাই তো সংখ্যা, তাই না? তাহলে এখন দেখো প্রথমে হচ্ছে এটা কি? শতক পর্যন্ত, এরপর এটা হচ্ছে হাজার, এরপর এটা হচ্ছে লক্ষ, এরপর এটা কোটি, তাই না? তাহলে কোটির ঘরে কত আছে? ৯৮। তাহলে আমরা বলে দিতে পারি এটা ৯৮ কোটি। ঠিক আছে? ৯৮ কোটি লিখবা। ঠিক আছে? ৯৮ কোটি। এরপর এটা কি? লক্ষের ঘর, তার মানে কত? ৭৫ আছে তার মানে ৭৫ লক্ষ। এরপর এটা হাজারের ঘর, তার মানে হাজার আছে মানে কত? ৪৭,০০০ না?
হাজারের ঘরে কত আছে 47, তার মানে এটা কত 47,000, আর এটা শতকের ঘরে আছে কত মানে 321, তাই না? তাহলে এটা কত বলবো আমরা 98 করে 75,47,321, ঠিক আছে? তো এটাই কমা তো অলরেডি দেখাই দিয়েছি কীভাবে লিখবা, আর হচ্ছে এটাই এখানে সংখ্যা বলে দিয়েছি, ঠিক আছে? তো একটা সংখ্যা মনে করো তোমাকে এভাবে বলে দিছে, মানে কথাই বলে দিছে, তোমাকে বলছে অঙ্কে লিখো, ঠিক আছে? তো এটা কীভাবে লিখবা দেখো, 7,05,90,007। তো দেখো তোমার আগে প্রথমে দেখতে হবে শতকের ঘরে কত বলা আছে, শতক পর্যন্ত দেখো 90,000-এর পরে কত বলা আছে, 7 বলা আছে। দেখো 7 লিখলাম, দশক শতক কিছু বলা আছে নাই, তাহলে না থাকলে এগুলো শূন্য দিয়ে পূরণ করে দিবা, ঠিক আছে? এরপর বলছে কত, মানে দেখো প্রথম তিনটা তার মানে শতক পর্যন্ত লিখে দিছি। এরপর আমরা কি লিখবো, হাজার লিখবো, তাই না? হাজারের ঘরে কত বলে দিছে 90, তাই না? তাহলে হাজারের ঘরে 90 বসে দিছি, ঠিক আছে? এরপর কমা দিয়ে আবার দিয়ে দিলাম, কমা দেওয়ার পরে কি বলছে 5 লক্ষ, তাই না? 5 লক্ষ, তাহলে 5 লক্ষ দেখো 0,5, তাহলে এটা 5 লক্ষ হবে, তাই না? 5 লক্ষ, আমি 5 একটা সংখ্যা যেহেতু 5 বসিয়ে দিছি, এরপরে আর যেহেতু লক্ষের করে আমরা কি জানি 2টা ঘর থাকবে, তো আরেকটা যেহেতু বলে নাই সেজন্য আমি শূন্য বসিয়ে দিই। শূন্য বসানোর পর এরপর বলতে কত 7 কোটি, তাহলে কোটির করে 7টা বসাই দিলাম, ঠিক আছে? বুঝতে পারছো? এভাবে হচ্ছে সংখ্যা লিখবা। এখন তোমাকে মনে করো আমি বললাম যে 4,86,624 এই সংখ্যাটা লিখতে বলছি, তাহলে তোমাকে আগে কত লিখতে হবে, শতকের ঘরে কত বলছি 624, তাই না? তাহলে 624, এরপর বলছি কত 4,86,00,000 মনে করো 26,000, তাহলে হাজারের ঘরে কত বলছে আমি 26, তাহলে হাজারের ঘর পর্যন্ত বসাই দিছি, এরপর কমা, এরপর কত বলছে 86,00,000, তাহলে লক্ষের ঘরে 86 বসাই দিলাম, আর এরপর কোটির ঘরে কত 4, তো স্টেপে বসাই দিবা, ঠিক আছে? তো আচ্ছা, এখন দেখি আমরা হচ্ছে এখানে বলছে একটা ম্যাথ আমাদের 3 নাম্বার, 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, তো বৃহত্তম সংখ্যা যদি 7 অঙ্কে না, আমরা প্রথমে 1 অঙ্কে যাই। 1 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা বলো তো? 1 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, এবং সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যদি বলো তাহলে সেটা হচ্ছে 1 বা 0, ঠিক আছে? তো যদি 1 অঙ্কে বলে তাহলে তুমি 0 দিতে পারো, কিন্তু 1 এর অধিক যদি বলে, মনে করো সাপোজ তোমাকে বলল 2 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা, 2 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা কখন হবে? সবচেয়ে বৃহত্তম সংখ্যা যদি বলে তখন কি করতে হবে, সবচেয়ে বৃহত্তম সংখ্যা যদি 9 বসাও, 2 অঙ্ক না, যদি 5 অঙ্ক বলে তাহলে 5টা 9 বসাইলে যে সংখ্যা পাবা এর চেয়ে বড় কোনো সংখ্যা আর পাবা না। এখানে কয়টা অঙ্ক, 1টা 2টা 3টা 4টা 5টা অঙ্ক, তাই না? এইগুলো প্রত্যেকটা একটা অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, তো এখন যদি তোমাকে মনে করো 2 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা, আমি এটা লিখি। এখন 2 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত? 2 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা হচ্ছে 99, ঠিক আছে? এর চেয়ে বড় 2টা অঙ্ক বসাই, এর চেয়ে বড় কোনো সংখ্যা লিখতে পারো? কখনো লিখতে পারবা না। আচ্ছা, এখন সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত? আমরা জানি সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে 0, তাই না? আমি 0, 0 লিখে দিলে এটা কি কখনো 2 অঙ্কের একটা সংখ্যা হবে? না, কারণ ওর কোনো মান নাই, ঠিক আছে? মান না থাকলে ও কখনো সংখ্যা হিসেবে গণনা করা হবে না। তো মান থাকতে হবে। তো মান থাকতে গেলে কি করতে হবে আমাদের? প্রথমে আমি 0 লিখলাম, পরে 1 লিখলে হবে? এটা তো অনেক ক্ষুদ্রতম সংখ্যা, তাই না? 0-র পরে। তাহলে এটা দেখো, প্রথমে 0, ও 0-র কোনো ভ্যালু আছে? ভ্যালু নাই। তার মানে ওকে অঙ্ক হিসেবে আমরা গণনা করবোই না। এটা হচ্ছে 1, ঠিক আছে? একটা এখানে আমি দেখতেছি একটা অঙ্ক আছে, ঠিক আছে? তো সেইজন্য কখনো 0 শুরুতে বসানো যাবে না। 0 বসাইতে হবে প্রথম একটা সংখ্যার পরে, ঠিক আছে? তাহলে 2 অঙ্কের যেহেতু, তাহলে প্রথমে 1 বসাইলাম, তারপর 0 বসাইলাম। এখন কিন্তু 0-র মান আছে। এখন 0 কোনোভাবে তুমি বাদ দিতে পারবা না। এটা কিন্তু একটা 2 অঙ্কের সংখ্যা। তার মানে 2 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত? এটা। এখন যদি তোমাকে 3 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা বলে, 1 এর পরে 2টা 0 বসাই দাও। এই শূন্যগুলোর কিন্তু মান আছে, ঠিক আছে? এখন কিন্তু এগুলা অঙ্ক হিসেবে গণনা হবে। বুঝতে পারছো? এখন দেখো, আমাদের যে প্রশ্নটা বলছে 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 7টা 9 দাও, সবচেয়ে বড় সংখ্যাটা পাবা। এর চেয়ে বড় সংখ্যা আর কখনো পাবা না। তুমি নিজে বসায় দেখবা, 7টা অঙ্ক বসায় দেখবা। অঙ্কগুলো কত? 0 থেকে 9 পর্যন্ত এই অঙ্ক। এই সংখ্যাগুলো যদি তুমি বসাও 7টা, তাহলে এর চেয়ে বড় সংখ্যা কখনো পাবা না। যদি মনে করো 2 অঙ্ক বসাও, এই 99 এর চেয়ে বড় সংখ্যা কখনো পাবা না। তার মানে 9 গুলো যদি তুমি 9 যদি 7 বার বসাও, তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা পাবা। আচ্ছা, এখানে হচ্ছে কমা ব্যবহার করবা। আচ্ছা, এখন দেখো 7 অঙ্কের সবচেয়ে যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা লেখার জন্য আমরা জানি সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 0। 0 শুরুতে দেওয়া যায় না, ঠিক আছে? এটা সবসময় প্রথমে যে সংখ্যাটা সবচেয়ে ক্ষুদ্রতম থাকবে 0 ছাড়া, ওইটা বসাতে হবে। তাহলে 7 অঙ্কে যেহেতু আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা বলছে, তাহলে আমি যদি 1 এর পরে যদি 6টা 0 দিয়ে দিই, তাহলে এখানে কিন্তু 7টা অঙ্কই হিসাব হবে। কারণ কি? 1 এর পরে এই সংখ্যাগুলো একটা মান অবশ্যই আছে। বুঝতে পারছো? সেজন্য এটা হচ্ছে 7 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। এখন যদি তোমাকে বলি 3 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, তাহলে কত? 1 এর পরে 2টা 0। কারণ এগুলো 0 আগে দিলে কিন্তু তখন কোনো মান থাকতো না। এর চেয়ে ক্ষুদ্রতম সংখ্যা তুমি আর পাবাই না, ঠিক আছে? এখন যদি তুমি অন্য কিছু বসাও, তাও কখনো এর চেয়ে ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্ক দিয়ে বানাইতে পারবা না। আচ্ছা, এখন দেখো তোমাকে যদি বলে দেয় যে মনে করো 1, 2,
3, 4 এই 4টা দিয়ে সবচেয়ে বৃহত্তম এবং সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করা। তাহলে সবচেয়ে বৃহত্তম সংখ্যা গঠন করার জন্য তোমাকে কী করতে হবে? এই যে প্রথমে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আকারে সাজায় লিখতে হবে 4, 3, 2, 1। দেখো এর চেয়ে বড় সংখ্যা কি আর করতে পারবা এগুলো দিয়ে? না, পারবা না। ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হলে প্রথমে হচ্ছে ছোট থেকে বড়তে যাইতে হবে 1, 2, 3, 4 এটাই সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। এই 4টা অঙ্ক দিয়ে এর চেয়ে ক্ষুদ্রতম সংখ্যা লিখতে পারবা না, এর চেয়ে বৃহত্তম সংখ্যা লিখতে পারবা না। কারণ বৃহত্তম সংখ্যা লিখতে হলে তোমাকে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আকারে যাইতে হবে, ঠিক আছে? আর ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হলে ছোট থেকে বড়দের দিকে যাইতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো এখন যদি মনে করো তোমাকে এই যে বললো 2, 5, 6, 7, 0 এই সংখ্যাগুলো দিয়ে সবচেয়ে বৃহত্তম সংখ্যাটা বানাইতে, সবচেয়ে বৃহত্তম সংখ্যা বানাইতে আমরা কি জানি? প্রথমে বড়টা লিখতে হবে, তারপরে তার চেয়ে ছোট, তারপরে তার চেয়ে ছোট, তারপরে তার চেয়ে ছোট, তারপরে তার চেয়ে ছোট। এর চেয়ে বড় সংখ্যা তুমি বানাইতে পারো, এটা ঠিক আছে। এখন ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বললে তুমি কি আগে শূন্য দিতে পারবা? আমি জানি শূন্য আগে দিলে ওর কোনো মান থাকে না, সেই জন্য কী লিখতে হবে? এখানে সবচেয়ে শূন্যর পরে যে সবচেয়ে ছোট সংখ্যাটা আছে প্রথমে সেটা লিখতে হবে, তারপরে আমরা শূন্য লিখবো। দেখো 2, 2 এর পর এখন শূন্য দাও, এরপরে হচ্ছে তার চেয়ে ছোট 5, এরপর 6, 7, ঠিক আছে? এই যে 5টা অঙ্ক দিয়ে পাইছি না আমরা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, এটাই। বুঝতে পারছো? শূন্য কিন্তু আগে দিলে তখন 4 অঙ্কের সংখ্যা হয়ে যেত। এজন্য শূন্য কখনো আগে দেওয়া যাবে না, শূন্য একটা ঘর পরে দিতে হবে। বুঝতে পারছো? এখানে যদি 1 থাকতো তাহলে আমরা আগে 1 লিখতাম, ঠিক আছে? 1 এর পর শূন্য দিয়ে তারপরে 2 হিসাব করতাম। বুঝতে পারছো? তাহলে মনে করো তোমাকে যদি বলি 5, 4, 3, 2, 0 এগুলো দিয়ে 5, 4, 3, 2, 0 এগুলো দিয়ে হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করা। তাহলে কী করতে হবে? এই যে প্রথমে 2, তারপর 0 মনে করো এটা 2 না, এটা 1, এরপর এখানে একটা 2 দিলাম, ঠিক আছে? 5, 4, 3, 2, 1, 0 এই 6টা সংখ্যা দিয়ে সবচেয়ে ছোট সংখ্যা গঠন করতে হবে। তাহলে কী লিখতে হবে? দেখো 1 এর পরে সবচেয়ে ছোট সংখ্যা আছে কত? 0 পরে, সরি 0 পরে সবচেয়ে ছোট সংখ্যা 1 না? তাহলে প্রথমে সেই ছোট সংখ্যাটা লিখতে হবে, তারপরে হচ্ছে 0 বসাইতে হবে, তারপরে বাকিগুলো ছোট থেকে বড় আকারে 2, 3, 4, 5 বসাই দিলে এটাই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। বুঝতে পারছো? তো এভাবে হচ্ছে বৃহত্তম সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যাগুলো বানাইতে হবে এবং লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো এখানে বলে দিচ্ছে এই সংখ্যাগুলো ব্যবহার করে 6 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। যেটা তোমাকে যেভাবে বলছি ওইভাবে গণনা করতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে তুমি করে নেবে, এগুলো তোমার হোমওয়ার্ক। আন্তর্জাতিক গণনা পদ্ধতি। তো আন্তর্জাতিক গণনা পদ্ধতিটা কীরকম? আমরা দেশীয় গণনা পদ্ধতি তো পড়ছি 1 দশক, নিযুত, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে আমরা গণনা করি, তাই না? কিন্তু আন্তর্জাতিকভাবে এভাবে গণনা করে না। আন্তর্জাতিকভাবে দেখো $1,000,000, $2,000,000,000 এভাবে বলে না? ওরা হচ্ছে মিলিয়ন, বিলিয়ন, হাজার এভাবে গণনা করে। তো আন্তর্জাতিক যে গণনা সিস্টেম এটা হচ্ছে প্রথম সংখ্যাটা একক বলি, এরপর এটা দশকে, এরপর এটা শতকে, এতটুকু, ঠিক আছে? এর পরের 3টা সংখ্যাকে ওরা একসাথে মানে হাজার বলে, ঠিক আছে? পরের 3টা সংখ্যাকে মিলিয়ন বলে, এরপর যতগুলো থাকবে সব একসাথে বিলিয়ন বলে, ঠিক আছে? বিলিয়ন সব একগুলা বলে না, পরের 3টা সংখ্যাকে বিলিয়ন বলে। এরপর ট্রিলিয়নের হিসাব আছে। ট্রিলিয়ন যেহেতু তুমি এখনো অত বেশি যাও নাই, তো ট্রিলিয়নে আমরা যাব না, ঠিক আছে? তো বিলিয়ন দেখো প্রথমে হাজারে কি দেখো এখানে 111, তাই না? ওরা পড়বে কি 111,000, 111 মিলিয়ন, 111 বিলিয়ন, ঠিক আছে? তার মানে মনে করো তোমাকে একটা সংখ্যা দিল 2, 5, 7, 6, 8, 9, 6, 3। এখন তোমাকে বলে এটা আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে পড়ো, তাহলে তোমাকে কি করতে হবে? প্রথমে 3 ঘর পরে কমা দিতে হবে। দেখো প্রথমে 3 ঘর পরে কমা, ঠিক আছে? 3 ঘর পরে কমার পরে পরবর্তী থেকে 3 ঘর পরে 3 ঘর পরে আমরা যখন দেশীয় পদ্ধতি পড়ছিলাম 3 ঘর পরে কি করছি? আমি 3 ঘর পরে কমা দিই না, 2 ঘর পরে কমা দিছি। তো এখানে প্রত্যেকবার 3 ঘর পরে পরে কমা দিবা, ঠিক আছে? মনে করো আরও দিল, এখানে 2, এখানে মনে করো আরও একটা দিল। তাহলে এখানে প্রত্যেকবার 3 ঘর পর পর আমরা কমা দিব, ঠিক আছে? এখন দেখো এটা আমরা 963 জানি, 963-র পরে যেগুলো থাকবে ওইগুলো সবগুলো একসাথে হাজার লিখবো, ঠিক আছে? 768,963 এই যদি এতটুকু যদি থাকতো তাহলে কী বলতে হইতো? 768,963। কারণ এই যে আন্তর্জাতিক পদ্ধতিতে পরের 3টা সংখ্যাকে কী বলা হয়? একসাথে হাজার বলা হয়। দেখো এই যে এখানে বলছে, ঠিক আছে? এরপর পরেরগুলাকে কী বলা হয়? মিলিয়ন বলা হয়। 225 মিলিয়ন, ঠিক আছে? এখানে 225 আছে সেজন্য 225,768,963। এরপর এই সংখ্যাটা যদি আসি এখানে দেখো বিলিয়নের ঘরে শত কত আছে? শুধু 2 আছে। আরও সংখ্যা থাকলে আরও 2টা থাকলে আমরা বলতাম, ঠিক আছে? তাহলে 2,225,768,963 এই সংখ্যা এইভাবে পড়তে হবে, ঠিক আছে? লিখতেও হবে এভাবে। তো এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি আর কি, ঠিক আছে? আন্তর্জাতিকভাবে যেভাবে পড়া হয় সেটা হচ্ছে আন্তর্জাতিক গণনা পদ্ধতি। তো এখানে এগুলো নিয়ে হাজার হাজার কথা বলছে, এগুলো একটু পড়ে নিবা, আহামরি কিছু না। আচ্ছা, দেশীয় এবং আন্তর্জাতিক রীতির পার্থক্য দেখো। দেশীয় পদ্ধতিতে যেখানে আমরা দেখো এই অযুত, হাজার
লক্ষ এভাবে গণনা করতাম না সংখ্যাগুলোকে, কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে এই 3টা সংখ্যা একসাথে হাজারে গণনা করতেছে। এরপর কোটি নিযুত এগুলাকে আমরা কী করতাম, কোটি এবং নিযুত হিসাব করতাম, কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে এগুলা মিলিয়ন হিসাব করতেছে। এরপর আরও বড় সংখ্যা যখন যাচ্ছে তখন ইন্টারন্যাশনাল পদ্ধতিতে কী হিসাব করতেছে, বিলিয়নের হিসাব করতেছে। দেশীয় পদ্ধতি কিন্তু এরপরে আর গণনার কোনো উপায় নেই, এরপরে সবগুলাই কী হয়ে যাবে, তোমার কোটি হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এদিকে যতই আসবে কোটি, কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে এই কোটির 2 ঘর পর্যন্ত পরে এগুলা বিলিয়ন, ঠিক আছে। এটা হচ্ছে পার্থক্য। আচ্ছা, তো এখানে এইগুলো নিয়ে কথা বলছে একটু দেখো। তো আমরা দেখো 1 মিলিয়ন, 1 মিলিয়ন মানে কত, 10 লক্ষ, ঠিক আছে। তাহলে আমি যদি বাংলাদেশের জনগণ 1 মিলিয়ন যদি বলি, তার মানে 1 মিলিয়ন মানে 10 লক্ষ জনগণ, বুঝতে পারছো। আর 1 বিলিয়ন মানে হচ্ছে 100 কোটি। তাহলে আমি যদি তোমাকে বলি তোমার থেকে আমাকে 1 বিলিয়ন টাকা দাও, তাহলে 1 বিলিয়ন মানে তোমাকে কত টাকা দিতে হবে, 100 কোটি টাকা দিতে হবে। তার মানে 1 মিলিয়ন মানে কত লক্ষ, 10 লক্ষ, আর 1 বিলিয়ন মানে 100 কোটি। এগুলো খুব ভালোভাবে মনে রাখবা। আচ্ছা, তো দেখো এখানে কি বলছে, আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখো। কথায় লিখতে পারবো না, কথায় লিখবা কীভাবে, আমি বলছি কি 3টা সংখ্যা পরপর আমাদের কমা দিতে হবে, তাই না। আচ্ছা দেখো, এই যে 3টা সংখ্যা পরপর আমরা কমা দিব। আচ্ছা 3টা সংখ্যা, এই যে প্রথমে 3টা সংখ্যা পর কমা দিলাম, এরপরে আবার 3টা সংখ্যা, এই যে এটা হচ্ছে 0-র পরে হবে, ঠিক আছে, 0-র আগে হবে। এরপরে আবার 3টা সংখ্যা পরে কমা দিলাম, ঠিক আছে। তোমাকে এতটুকুই সর্বোচ্চ দিবে। তো দেখো এটা কত, 4, তাই না। তাহলে 4, এরপরে 3টাকে আমরা জানি হাজার বলি, তাই না। হাজারের ঘরে কত আছে, 432 না। তাহলে 432,000, 432,000। আচ্ছা এখানে লিখে দিচ্ছে দেখো, এই 4 মানে শতক পর্যন্ত যত থাকবে সেটা লিখে দিব। মনে করো এখানে যদি শুধু 4 না থেকে যদি মনে হয় 104 থাকতো, তাহলে 104 লিখতাম, ঠিক আছে। এরপর 104-এর পরে হাজারের ঘরে কত আছে দেখো, 432। তাহলে 104-এর পরে আমরা কত লিখলাম, 432, 432, এরপর 104, এগুলো কথাই লিখবা, ঠিক আছে। এরপরে হচ্ছে কত, 432,000, কিন্তু 432,104। এরপরে কত, 340 মিলিয়ন, ঠিক আছে। এরপরে 3টা সংখ্যা কি, মিলিয়ন। 340 মিলিয়ন 432,000 00 মানে 4, এতটুকু হলে 340 মিলিয়ন 432,000 4। এরপর এটা কত, বিলিয়ন না, 3 ঘর পরে 3 ঘর হচ্ছে বিলিয়ন, এরপরে আমরা ট্রিলিয়নে যাই। আচ্ছা 204 বিলিয়ন, যেহেতু পরে 3 ঘর বিলিয়ন, তাহলে কত, 204 আছে, তাহলে 204 বিলিয়ন 324 মিলিয়ন 340 মিলিয়ন 432,000 4। এটা এখানে বলছে দেখো, 204 বিলিয়ন 340 মিলিয়ন 432,000 4, বুঝতে পারছো। এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে প্রকাশের নিয়ম, ঠিক আছে। এখন দেখো 5 মিলিয়নে কত লোক, এখানে কতগুলো প্রশ্ন করছে। আমরা জানি 1 মিলিয়ন সমান কত, 10 লক্ষ। তাহলে 5 মিলিয়ন সমান কত, 5 গুণ 10 50 লক্ষ। 500 কোটিতে কত বিলিয়ন, আমরা জানি 100 কোটি সমান 1 বিলিয়ন। তাহলে 500 কোটি সমান কত বিলিয়ন, তাহলে 1 কোটি সমান কত বিলিয়ন, 500 কোটি সমান কত বিলিয়ন। করতে পারো, ওই কি নিয়মে করে দিবে দরকার হলে, বা এটাকে যদি 100 কোটি দ্বারা ভাগ করো তাহলে কত বিলিয়ন সেটা পেয়ে যাবো। আচ্ছা দেখো, ওই যে এখানে ঐকিক নিয়ম করছে, ঠিক আছে, এই যে ঐকিক নিয়ম, ঠিক আছে, করে নিবা। এগুলো হচ্ছে আশা করি পারবা। তো এখানে দেখো অনুশীলনে একে আমি কিছু যতটুকু করেছি এগুলো আজকে তোমার হোমওয়ার্ক। যেমন দেখো নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো, এগুলো পারবা না, জাস্ট ট্রাই করবা, আশা করি পারবা। এগুলো জাস্ট সংখ্যাগুলোকে অঙ্কে লিখবো, নিচের সংখ্যাগুলোকে কথায় লিখো। কথায় লিখতে পারবো না, যাও হোক আমি তারপরে একটা একটা করে দিচ্ছি। দেখো কোনটা করে দিব, যেহেতু তুমি বলতে পারতেছো না, আমি একটা করে দিচ্ছি, ঠিক আছে। মনে করো আমার সবচেয়ে কঠিন কোনটা, মনে করো এটা করে দিচ্ছি। প্রথম যেটা 2 নাম্বার কি বলছে, 4,05,000 7,02,075। দেখো আমি বলছি কত, হাজারের পরে আমি প্রথমে দেখব শতক পর্যন্ত কত আছে, 75 আছে, তাই না। 75 লিখলাম। এখন দেখো শতকে 3 ঘর, তাহলে 3 ঘর আর 1 ঘর পুরাইতে হবে, শতক শূন্য দিয়ে দিলাম, যেহেতু আর কিছু নাই, শতকে নাই। এরপরে 3 ঘর পরে কমা, এরপর বলছি কত, 2,000, তাই না। তাহলে হাজারের ঘরে 2, কিন্তু হাজারের ঘরে আমি জানি কত, আরও একটা সংখ্যা থাকবে, যেহেতু কিছু বলে নাই সেজন্য আমি শূন্য দিয়ে দিলাম, 2,075 লিখে দিয়েছি। এরপর বলতে কত, 7 লক্ষ। দেখো তাহলে 7, আমি জানি লক্ষের ঘরে 2টা সংখ্যা থাকে, তাহলে আরেকটা নাই বিদায়, তাহলে শূন্য দিয়ে দিব, ঠিক আছে, 7 লক্ষ। এরপর বলছে কত, কত 7 লক্ষ, আচ্ছা 7,02,075, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে 7 লক্ষ, ঠিক আছে। যেহেতু এতটুকু দেখো এখানে দুইটা সংখ্যা, দেখো এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, তাহলে 7,02,075, তার মানে এখানে শেষ। তাহলে শেষে শুরুতে শূন্য দেওয়ার তো কোনো দরকার নেই, তাহলে এটা হচ্ছে 7,02,075। এর পূর্বেরটা যেটা বলছে দেখো, এই যে এটা 4,05,000, তাহলে 4,05,000। দেখো প্রথম শতক পর্যন্ত কিছু বলছে না, বলেন, সেজন্য শূন্য দিয়ে দিচ্ছে। এরপর হাজারের ঘরে কত বলছে, 5, তাই না। জানি হাজারের ঘরে 2টা সংখ্যা, যেহেতু আরেকটা বলে নাই সেজন্য শূন্য দিয়ে দিচ্ছে, 5,000, এটা 5, ঠিক আছে। 4 লক্ষ, তাহলে 5,000 হয়ে গেল। এরপর আমাদের বলছে কত, 4 লক্ষ, তাই না। তাহলে লক্ষের করে 4 দিয়ে দিলাম, আর তো কোনো সংখ্যা নেই, তাহলে এদিকে আর শূন্য দেওয়ার দরকার নেই, ঠিক আছে। 4,05,000, এখানে শূন্যটা হবে না।
বুঝতে পারছো? এভাবে করবা, ঠিক আছে? এগুলা সবগুলা এভাবে চিন্তা করে করলেই হবে। পরের সংখ্যাগুলো কথায় লিখো। কথায় কীভাবে লিখবা? কমা দিবা, তারপর হিসাব করবা, ঠিক আছে? এখানে মনে করো কমা দিলাম। প্রথমে 3 ঘর পরে কমা, তারপর 2 ঘর পরে কমা। তাহলে এটা হচ্ছে 71 শতক যেহেতু নাই। এরপরেরটা কত? হাজার, তার মানে 91 যেহেতু আছে, তার মানে 91,000। এরপর 8 লক্ষের করে, তার মানে 8,91,071। এভাবে হিসাব করতে হবে, ঠিক আছে? তাহলে এগুলো সংখ্যায় লিখবা, এগুলো কথায় লিখবা, সরি এগুলো সংখ্যায় লিখবা, এগুলো হচ্ছে কথায় লিখবা। এরপর নিচে সার্থক নিচের সংখ্যাগুলো যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয়। সার্থক অঙ্ক কোনগুলা? 1 থেকে 9 এগুলো কি? সার্থক অঙ্ক, ঠিক আছে? তাহলে এগুলোর স্থানীয় মান নির্ণয় করবা। শূন্যর স্থানীয় মান আছে, দেখো শূন্য যদি 1 0 0 দিই, ওর স্থানীয় মান কত? ওর স্থানীয় মান কিন্তু কিছু নাই, কারণ ওর সাথে তুমি 100 গুণ করো, শূন্য হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য এটা কি বলা, ওর যেহেতু নিজস্ব কোনো মান থাকে না, সেজন্য ওইটাকে বলা হয় কি, হচ্ছে মানে শূন্য আর কি, ঠিক আছে? যদি নিজস্ব একটা মান থাকতো সেটাকে বলা হয় সার্থক অঙ্ক। যেহেতু ও কোনো মানে নিজস্ব কোনো মান নেই, সেজন্য এটাকে বলা হয় শূন্য। তো শূন্যর কোনো নিজস্ব মানে মান নাই, সেজন্য ওর কোনো স্থানীয় মান বের করতে হবে না, ঠিক আছে? যেখানেই থাকুক শূন্যর স্থানীয় মান শূন্য। বুঝতে পারছো? আচ্ছা, তো সেজন্য এখানে বলছে সার্থক অঙ্ক যেগুলো আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। তাহলে করতে পারো না? সার্থক অঙ্ক 2 আছে, তাহলে 2 এর স্থানীয় মান কত? 2। এই যে 7 আছে, 7 এর স্থানীয় মান কত? 70। এভাবে বাকিগুলো করে দিবা। আচ্ছা, এরপরে দেখো 9 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বলো। সংখ্যা লিখতে বলছে। তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখতে পারো না। যেহেতু তোমাকে কোনো অঙ্ক বলে দেয়, তাহলে 9 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখবা, যে যেটা সবচেয়ে বড়, যেটা সবচেয়ে ছোট। এরপর বলছে কত? একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা ওঠে। এখানে 7টা সংখ্যা দিয়ে দিয়েছে, বলে দিয়েছে কি একটা অঙ্ক তুমি সর্বোচ্চ একবার ব্যবহার করতে পারবে, এর বেশি ব্যবহার করতে পারবে না। তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে পারবে না, যে এভাবে আমি তোমাকে পড়াইছি এই যে আরেকটু আগে, ওই গঠন করে ফেলবা, ঠিক আছে? এরপর দেখো 6 নাম্বার ম্যাথ। 6 নাম্বার কি বলছে? 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। কি বলছে দেখো, 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। আচ্ছা, তাহলে 7 অঙ্ক বিশিষ্ট কোন একটা সংখ্যা লিখতে হবে, যার দেখো ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে হচ্ছে 6 আছে। বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। আচ্ছা, তাহলে বৃহত্তম সংখ্যা দেখো 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার 7 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বৃহত্তম সংখ্যা আমরা যেটা লিখতে পারি, প্রথমে যদি 7 থাকে তাহলে 7, 5, 4, 3, 2, 1, 6 এভাবে লিখতে পারি। প্রথমে 7 এবং শেষে 6 আছে। ও আচ্ছা, সরি। দেখো জিনিসটা একটু ক্রিটিক্যাল, না একটু চিন্তা করতে হবে। কি বলছে? 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যার প্রথমে 7 এবং শেষে, প্রথমে 7 থাকতে হবে, শেষে 6 থাকতে হবে। তাহলে দেখো প্রথমে যেহেতু 7 থাকতে বলতে আমাদের কন্ডিশন দিয়ে 7 দিয়ে দিলাম। 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখতে হবে না? তাহলে আমি দেখো পরের 7 অঙ্ক লিখব, 9, 9, 9, কয়টা? 6টা অঙ্ক হয়ে গেছে। শেষে কি দিতে হবে? 6। তাহলে দেখো 7 অঙ্ক বিশিষ্ট এর চেয়ে বড় সংখ্যা লিখতে পারবা যে প্রথমে 7 দিবা আর শেষে 6 দিবা? না, পারবা না, ঠিক আছে? এটা হচ্ছে 7 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বৃহত্তম সংখ্যা। এখানে দেখো অন্য কোনো সংখ্যা দিলে সবচেয়ে বৃহত্তম সংখ্যা পাবা না। বুঝতে পারছো? এমন শেষে প্রথমে শুরুতে 7, শেষে 6 আমি ফিল আপ করে ফেলছি। তার মানে 7 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বৃহত্তম সংখ্যা, যেটার প্রথমে 7 আছে, শেষে 6 আছে, সেটা হচ্ছে এটা। এবং বলছে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে দেখো 7 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। প্রথমে 7 দিয়ে দিলাম। সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হলে কী করতে হয়? এরপরে 0 দিতে হবে। 0 দিলাম। 5টা 0 দিলাম, শেষে 6, ঠিক আছে? এটা হচ্ছে 7 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যার প্রথমে 7, শেষে 6 আছে। বুঝতে পারছো? এভাবে চিন্তা করতে হবে, চিন্তা করলে আশা করি পারবা। তো সবচেয়ে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বলছে এই অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা প্রকাশ করো। তো বিপরীতভাবে সাজাবা, প্রথমে 5, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 7। এই যে এই সংখ্যাটা হবে তো, তাই না? এটাই কথায় লিখবা, ঠিক আছে? বিপরীতভাবে মানে কি উল্টাভাবে সাজাবা। আচ্ছা, মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা এখানে আমরা যাব না, আজকে ক্লাসে এতটুকুই। মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা তোমাকে আগে একবার অলরেডি পড়ানো হয়েছে। যাই হোক, আমরা হচ্ছে আজকে এতটুকুই। এগুলো হচ্ছে তুমি হোমওয়ার্ক করে আমাকে জমা দিবা।